বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 4 আগস্ট 2025। বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 38তম ক্লাস এবং দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা গতদিন যে পর্যন্ত আলোচনা করেছিলাম 99 ধারা পর্যন্ত, আজকে আমরা এরপর থেকে শুরু করব। তো গতদিন আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত প্রতিরক্ষা এটা শুরু করেছিলাম, এবং যে অধ্যায়টা হচ্ছে 96 থেকে 106। তো তার আগে বলে রাখা ভালো যে দণ্ডবিধির যে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় জেনারেল এক্সেপশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। জেনারেল এক্সেপশন 76 থেকে 106। তো এখন পর্যন্ত আমরা 76 থেকে গতদিন 99 ধারা পর্যন্ত আলোচনা করেছি। তো তার মধ্যে জেনারেল এক্সেপশন যে যে অধ্যায়টা, এই অধ্যায়ের 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই কথাটা বলেছে 96 ধারায়। 97 ধারায় বলেছিল যে আপনি আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করতে পারবেন। আত্মরক্ষার অধিকার আপনি নিজের দেহ বা অন্যের দেহ রক্ষার জন্য পারবেন, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি, মানে আপনাকে যদি কেউ আঘাত করতে আসে তাহলে ওই আঘাত থেকে বাঁচার জন্য পাল্টা আঘাত করার অধিকার আপনার আছে। আবার আপনাকে আসুক বা না আসুক, আপনার পাশের কোনো লোকরে যদি আঘাত করতে আসে তাহলে তারে বাঁচানোর ক্ষমতাও আপনার আছে। ঠিক একইভাবে যখন আপনার সম্পত্তি কেউ নিয়ে যেতে আসে, ওই সম্পত্তি রক্ষা করার অধিকার আপনার আছে। আবার যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি নিয়ে যেতে আসলো, আপনার সম্পত্তি না, তাহলে ও তাকেও বাঁচানোর অধিকার আপনার আছে। এই কথাটাই বলা হয়েছে 97 ধারায়। এবং গতদিন আমরা 98 ধারায় পড়েছিলাম যে পাগল, উন্মাদ, অপ্রকৃতস্থ এদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার আছে। সাধারণত একজন পাগল ব্যক্তি সে যদি আমাকে মারতে আসে, আমাকে আঘাত করতে আসে, তাহলে সে অব্যাহতি পাবে 84 ধারায়, উন্মাদও 84 ধারায়, মাতাল 85 ধারায়, আর শিশু পাবে হচ্ছে আপনার 82 83 কিন্তু তারা তো আমার মেরে অব্যাহতি পেয়ে যাচ্ছে, কিন্তু তার মানে এই না যে তাদের বিরুদ্ধে আমার আত্মরক্ষার অধিকার থাকবে না। তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার আমার থাকবে। এই কথাটাই বলা হয়েছে 98 ধারায়। এবং গতদিন আমরা সর্বশেষ যে ধারাটি পড়েছিলাম সেটা হলো যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকবে না। সাধারণত আমাদের আত্মরক্ষার অধিকার আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে, 4টা ক্ষেত্র আছে 99 ধারায় বলেছে যে এই 4টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকবে না। সরকারি কর্মকর্তা যদি আপনাকে আঘাত করতে আসে সরল বিশ্বাসে তার দায়িত্ব পালনকালে, এখন সরকারি কর্মকর্তা মানে এই না যে একজন পুলিশ অফিসার কর্মরত আছে ঢাকাতে, সে বাড়িতে ছুটি এসে আপনার আঘাত, বাড়িতে ছুটিতে আসছে ওই সময় আঘাত করলে, এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনকালে যদি আঘাত করে এবং ওই আঘাতটা যদি মৃত্যুদণ্ড না হয় বা গুরুতর আঘাত না হয়, মানে মৃত্যু না হয়, গুরুতর আঘাত না হয়, অর্থাৎ ধরেন দীপক হীরা, নাকি দীপক হীরা না, দীপক হীরারে পুলিশ গ্রেফতার করতে এসে পুলিশ যদি দীপক হীরারে আঘাত করে, তাহলে দীপক হীরার আত্মরক্ষার অধিকার থাকবে না। তবে ওই পুলিশ যদি দীপক হীরারে এমন আঘাত করতে যায় যে আঘাতে গুরুতর আঘাত হবে বা দীপক হীরার মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আবার দীপক হীরার আত্মরক্ষার অধিকার থাকবে। বুঝছেন? এটা হলো 99-1। 99-2 বলছে যে সরকারি কর্মকর্তার নির্দেশনা অনুসারে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেই ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার থাকবে না। কিভাবে? দীপক হীরার বাড়ি কি রঘুনাথপুর, সিঙ্গারকুল, সিঙ্গারকুল গেছে আসামি ধরতে। এখন পুলিশ বলছে, পুলিশ তো ধরেন 4 জন গেছে, এখন আসামি দিছে দৌড়, তাহলে পুলিশ সামনে যে দোকানের লোকজন আছে তাদেরকে বলছে যে তোমরা ওই আসামিরে ধরো। তাই এখন ওই যে যে সরকারি কর্মকর্তার নির্দেশে তারা কিন্তু কাজ করতেছে, তাহলে ওই যে ওরাও যদি আসামিরে ধরতে যায় তাহলে আসামির আত্মরক্ষার অধিকার থাকবে না। তাহলে সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে কোনো কাজ করলে আত্মরক্ষার অধিকার থাকবে না। 3 নাম্বার, আপনার যদি সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ থাকে, আশ্রয় লাভ, আশ্রয় লাভ মানে হলো যে আপনারে কেউ আঘাত করতে আসছে কিন্তু এই আঘাত থেকে বাঁচার জন্য আপনার থানায় আশ্রয় লাভের সুযোগ আছে, বা আপনার বাসার কাছে পুলিশ ফাঁড়ি আছে, সে জায়গায় যাওয়ার সুযোগ আছে, তাইলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন না। সবশেষে হলো আঘাত যতটুকু, প্রতিঘাতও ততটুকু।
আপনাকে যদি কেউ একজন থাপ্পড় দেয় তাকে পাল্টা থাপ্পড় দিতে পারেন, কেউ যদি ঘুষি দেয় তাকে ঘুষি দিতে পারেন, কেউ যদি মানে চিমটি দেয় তাহলে চিমটি দিতে পারবেন, কিন্তু যতটুকু আঘাত প্রতিঘাত তার চেয়ে বেশি হওয়া যাবে না। যতটুকু আঘাত প্রতিঘাত যদি তার চেয়ে বেশি করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। তো আজকে আমরা ওনাদের একটু দেখাই দিন, আজকে আমরা 100 এবং 103 ধারা পড়া শুরু করব। দেখেন, ধারা 100 এবং 103, ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো। দেখেন, আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি কারো মৃত্যুও ঘটান তবুও আপনার সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। শরীরে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য, শরীরের নিচে আন্ডারলাইন করেন, শরীরের, শরীরের, কার শরীর? আমার শরীর, অন্যের শরীর। শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা 100 ধারায় বলা হয়েছে। এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে, সম্পত্তি বললেন, সম্পত্তি, ফেরদৌসের কি হয়েছে? সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা গোল দিবেন, 103 ধারায় বলা হয়েছে। তাহলে শরীরের ক্ষেত্রে বলছে 100, মানে শরীরের ক্ষেত্রে আপনি আপনার শরীর বা অন্য শরীর রক্ষার্থে কারো মৃত্যু ঘটালেও সেটা অপরাধ হবে না, এটা বলছে 100 ধারা। আর সম্পত্তি, আপনার সম্পত্তি অথবা অন্যের সম্পত্তি, এটাও অপরাধ হবে না, এটা বলছে কত বলেন? 103। বুঝতে পারছেন? তো এখন এই আমরা চলে আসি 100 ধারা। ধারা 100, যে যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। ধারা 100 অনুযায়ী নিম্নলিখিত গোল্ডেন 6টি ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসবে যে শরীরের ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো বৈধ? কয়টা? 6টা। 6টা ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। 1 নম্বর দেখেন, এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা তৈরি করে। রিজনেবল অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন, রিজনেবল অ্যাপ্রিহেনশন মানে যুক্তিসঙ্গত আশঙ্কা, মানে আপনারা যদি কেউ মারতে আসে, মারতে আসে মানে মৃত্যু ঘটাইতে আসে, শুধু আপনারে না, আপনার পাশের কোনো ব্যক্তিরে যদি মৃত্যু ঘটাইতে আসে তাহলে তারে মৃত্যু ঘটানোর অধিকার আপনার আছে, এবং মৃত্যু ঘটাইলে সেটা কোনো অপরাধ হবে না। বুঝতে পারছেন? এখন তার মানে এই না যে আপনার বিরুদ্ধে মামলা হবে না, আপনার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলাই হবে, কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি একটা আত্মরক্ষার অধিকার প্রয়োগে তারে হত্যা করছেন। বুঝছেন? তাহলে আত্মরক্ষার অধিকারের যে সুবিধাটা, এটা পেতে হলে কিন্তু আপনাকে ট্রায়াল ফেস করতে হবে। প্রথমেই কিন্তু আপনি আত্মরক্ষার অধিকারের সুবিধা বা সাধারণ ব্যতিক্রমের সুবিধা আপনি পাবেন না। আচ্ছা, তারপরে দেখেন, আসেন, এমন আক্রমণ যা গুরুতর জখমের, আন্ডারলাইন করেন, গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। গুরুতর জখম বলতেন, গুরুতর জখম, এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। একটা একটা কথা শুনেন, আমরা যখন দণ্ডবিধির 320 ধারা পড়বো, দণ্ডবিধির 320 ধারায় 8 প্রকার আঘাতকে গুরুতর জখম বলছে। তো 8 প্রকার এমনি আপনারা একটু শুনে রাখেন: পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা, স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা, গ্রন্থ, গ্রন্থ বা অস্থির অনিষ্ট সাধন। বুঝতে পারছেন? গ্রন্থির অনিষ্ট সাধন, গ্রন্থির স্থায়ী অনিষ্ট সাধন। তারপরে হাড় বা দন্ত ভঙ্গ, হাড় বা দন্ত ভঙ্গ। তারপরে মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, মুখমণ্ডল বা মস্তকের স্থায়ী বিকৃতি। সর্বশেষে হচ্ছে এমন কোনো বেদনা যা আপনি 20 দিন যাবৎ স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। এই 8 প্রকারের আঘাতকে বলে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর জখম। তাহলে আপনারে যদি কেউ গুরুতর জখম করতে আসে, তারে যদি আপনি হত্যা করেন, আপনার কি হবে না? অপরাধ হবে না। বুঝতে পারছেন? তাহলে একটা পেলাম মৃত্যুর আশঙ্কা, আর একটা পেলাম কি? গুরুতর জখমের আশঙ্কা। 3 নম্বর দেখেন, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। যদি কেউ ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ করে এবং তাকে যদি মেরে ফেলা হয় তাহলেও সেটা কি হবে না? অপরাধ হবে না। তারপরে দেখেন,
অপ্রকৃত কামলালসার গ্রাটিফাইং আনন্যাচারাল অভিপ্রায় নিয়ে আক্রমণ। অপ্রকৃত কামলালসা, অপ্রকৃত কামলালসা মানে হলো প্রকৃতির স্বাভাবিক উপায়ে যেটা বৈধ না, সেটাই হলো অপ্রকৃত কামলালসা। তাহলে মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কা, ধর্ষণের আশঙ্কা, আর একটা হলো কি অপ্রকৃত কামলালসা। চারটে হয়ে গেছে দেখেন। মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। মনুষ্য হরণ কাকে বলে? আপনার একজন তুলে নিয়ে যেতে আসছে, বা আপনার বাইরে একজনকে তুলে নিয়ে যেতে আসছে আপনার পাশের, তাহলেও তারে মৃত্যু ঘটাইলে কি হবে না? অপরাধ হবে না, বা ফৌজদারি দায় হতে আপনি অব্যাহতি পাবেন। কথা বলবেন না কেউ, চুপ থাকেন। 6 নম্বর দেখেন, গোল দিবেন অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যে ক্ষেত্রে তিনি মনে করে, আন্ডারলাইন করবেন, সরকারি কর্তৃপক্ষের আশ্রয়ের সহায়তা পাবে না। অবৈধ আটক, এই কথাটা একটু বোঝা দরকার। যখন একটা নির্দিষ্ট রুমের মধ্যে কাউকে আটক রাখে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কাউকে আটক রাখে, এটা বলে অবৈধ আটক। এখন অবৈধ আটক করার পরে যদি আপনি মনে করেন যে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের কোনো সুযোগ আপনার নাই, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে বলেন? আপনি তার যদি মৃত্যু ঘটান, এটা কি হবে না? অপরাধ হবে না। বুঝতে পারছেন? তাহলে এই 6টা আমার মনে রাখতে হবে। আমি সব সময় বলি, আবারও বলতেছি, যে আপনারা এই যে যে প্রিলির পড়া, প্রিলির পড়াটা ভালোভাবে পড়বেন, মানেই আপনার লিখিত প্রস্তুতি হয়ে গেছে। বুঝতে পারছেন? প্রিলির এই যে যে আমরা 6টা পড়ছি, এই হুবহু 6টা জিনিসই লিখিততে লিখতে হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যায়, তাহলে এই 6টা। তাহলে মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কা, ধর্ষণের আশঙ্কা, অপ্রকৃত কাম লালসার আশঙ্কা, অপহরণের আশঙ্কা, অবৈধ আটকের আশঙ্কা, যেখানে সরকারি আশ্রয় লাভের সুযোগ নাই, এই 6টা ক্ষেত্রেই যদি আপনি মৃত্যু ঘটান, তাহলে কি হবে না? কোনো অপরাধ হবে না। এখন এই 6টা ক্ষেত্র কি আপনার শরীরের সাথে হইতে হবে, না অন্য কোনো শরীরের সাথে হইলে হবে? অন্য কারো ক্ষেত্রেও হবে। অবৈধ আটক হলো কাউরে এক এক জায়গায় আটক রাখা। আপনারে এনে আমি এই এই রুমের মধ্যে আটক রাখলাম, এলে হলো অবৈধ আটক। আপনারে এনে একটা বাড়ির মধ্যে আটক রাখছি, যে আপনি বাড়ির 1 2 3 তলা 5 তলা সব জায়গায় যাইতে পারতেছেন, কিন্তু নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারতেছেন না, এটা হলো অবৈধ আটক। অবৈধ আটক সামনে আমরা পড়বো। অবৈধ আটকের সংজ্ঞা হলো যখন চতুর্দিক বা সকল দিক থেকে আটক করা হয়, সেটাকে বলে অবৈধ আটক। বুঝছেন? আচ্ছা, তাহলে সম্পত্তি রক্ষার্থে পরীক্ষায় প্রশ্ন আসবে এই ধরনের, যে সম্পত্তি সরি, শরীর রক্ষার্থে কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? 6টা। তারপরে এইভাবে আসবে যে শরীর রক্ষার্থে নিম্নের কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, নিম্নের কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় না। তাহলে আমার মনে রাখতে হবে 6টা অপরাধ। আচ্ছা, 6টা ক্ষেত্র। 103 ধারায় আসি, দেখেন। যে সকল ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। কার সম্পত্তি? নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি। ধারা 103 অনুযায়ী নিম্নলিখিত বললেন 4টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যুর ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। প্রথমে দেখেন দস্যুতা। দস্যুতা বা রবারি এর আর এক বাংলা হলো ছিনতাই। দস্যুতার আর এক বাংলা কি বলেন? ছিনতাই। তাহলে যদি কেউ ছিনতাই করতে আসে আপনাকে অথবা আপনার পাশের কাউকে, তাহলে মৃত্যু ঘটানোর অধিকার আপনার আছে। রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। অপথে গৃহপ্রবেশ হলো শীত কেটে গৃহপ্রবেশ, দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ, এটা হলো অপথে গৃহপ্রবেশ। তাহলে যদি কেউ রাতের বেলা অপথে গৃহপ্রবেশ করে, আপনার ঘরে করুক বা পাশের ঘরে করুক, তার মৃত্যু ঘটানোর অধিকার আপনার আছে। 3 নাম্বার দেখেন, বাসগৃহে, আপনার আছে, বইটা আছে, বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে, এটা আন্ডারলাইন করেন, বাসগৃহ গোল দেন, অথবা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে গোল দিবেন অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন। কি সংযোগ বলেন? আপনি যে জায়গায় বাস করেন অথবা যে জায়গায় সম্পত্তি রাখেন, সেই গুদাম ঘরে যদি কেউ আগুন দেয়, তাহলে সেটা তারে মেরে ফেললে কি হবে না? হত্যা করলে কি হবে না? অপরাধ হবে না। অতঃপর দেখেন 4 নাম্বার, চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশের ভীতি, যা মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। মানে আপনি এই
সম্পত্তি চুরি করতে গিয়ে, চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের ভীতি, যা সাধারণত কি করতে পারে, মৃত্যু ঘটাতে পারে। এই সকল ক্ষেত্রেও সম্পত্তি রক্ষার্থে কি করা যাবে, মৃত্যু ঘটানো যাবে। তাহলে সম্পত্তি রক্ষার্থে তাহলে মৃত্যু ঘটানো যায় মোট 4টা ক্ষেত্রে, শরীর রক্ষার্থে 6টা ক্ষেত্রে। যদি বলে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যায় মোট কয়টা ক্ষেত্রে, 6 4 10। সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে কয়টা, 4টা, শরীরের ক্ষেত্রে 6টা। এই 10টা আপনার মনে রাখতে হবে, মুখস্থ করার প্রয়োজন নাই, বারবার রিডিং পড়বেন, ইনশাল্লাহ এমনিতেই মনে থাকবে। আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দেখেন কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে। কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য? শরীর গোল্ডেন, শরীর, শরীর মানে কার শরীর, নিজের শরীর, অন্যের শরীর। নিম্নের কোন ক্ষেত্রে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়? শরীরের ক্ষেত্রে বলছে অপরাধমূলক অনুপ্রবেশ, ইফটিজিং, অপহরণের অভিপ্রায়, আঘাত। কোনটা হবে বলেন? অপহরণ। তাহলে বাংলা সিনেমাতে যে দেখায় যে চারিপাশে কোনো একটা অন্যায় হচ্ছে, গুন্ডারা এসে ভাঙচুর করতেছে, অথবা নায়িকারে অ্যাটাক করছে, অথবা নায়িকার বাবারে অ্যাটাক করছে, নায়ক এসে যখন বিশা শতকার ডিপ জলে যখন মারলো, ওনাদের বাঁচাইলো, তখন পুলিশ এসে বলতেছে যে আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কিন্তু নায়কের তো আইন জানা নাই, নায়ক বলবে যে আমার দণ্ডবিধিতে আত্মরক্ষার অধিকার দেশে, যেটা আমি নিজের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি, আবার কি অন্যের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। বুঝতে পারছেন? 100 ধারায় তো মৃত্যু ঘটানোর ক্ষেত্রে বলছে, মৃত্যু ছাড়া এমনিও তো আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আচ্ছা, তো নিম্নের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না, দেখেন। আত্মরক্ষার অধিকারে প্রয়োগকৃত কর্ম, অবৈধ সমাবেশ গঠনে কৃতকর্ম, অপরাধমূলক ষড়যন্ত্র করা, অপরাধ সংগঠনের পরিকল্পনা করা। কোনটা বলেন? আত্মরক্ষার অধিকারে প্রয়োগকৃত কর্ম। বুঝতে পারছেন? তো এই প্রশ্ন মোটামুটি পড়ে ফেলবেন। 5 নং প্রশ্নটা যদি একটু দেখেন, যে দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধের মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? মানহানি, আঘাত, রাষ্ট্রদ্রোহিতা, রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ। কখন? রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ। এখন একটা বিষয় দেখেন, আমরা জানি যদি কেউ আমাকে আঘাত করতে আসে, তাহলে পাল্টা আঘাত করার ক্ষমতা আমাদের আছে, আইন আমাদেরকে দিয়েছে। তো আমি এই অধিকারটা কখন প্রয়োগ করব? ধরেন আমার একজন থাপ্পড় দিতে আসছে, এখন তারে কি থাপ্পড় আমি নিজে থাপ্পড় খাওয়ার পরে দিব, নাকি থাপ্পড় দেওয়ার আগে দিব? তারপরে? আচ্ছা, মিলন শিকদার বলছে খাওয়ার পরে, উনি দয়ালু বেশি। দেখেন, তো এই এই সলিউশন দিছে 102 ধারায়, 102 আর 105। শুনেন, 102 ধারায় বলছে যে সম্পত্তির ক্ষেত্রে, সরি, শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আপনি কখন প্রয়োগ করবেন, এটা বলছে 102-তে। আর সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করবেন, এটা বলছেন 105-এ। ওই জায়গায় বলছে উভয় ক্ষেত্রেই, যখন আপনি আশঙ্কা তৈরি হবে, আপনি মায়ের খাওয়ার পরে না, আপনার নিজের দাঁত ভাঙার পরে না, যখন আপনি মনে করবেন যে আমারে আশঙ্কা, আমার একজন থাপ্পড় দিতে আসছে, আমার একজন হত্যা করতে আসছে, তখনই আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। আপনার আগে থেকেই মারা যাওয়ার দরকার নাই, মারাই যদি যান, আত্মরক্ষার অধিকার কেমনে প্রয়োগ করবেন? বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন, আত্মরক্ষার অধিকার শুরু এবং স্থিতিকাল 102 এবং 105। শরীরের প্রতি আত্মরক্ষার অধিকার শুরু এবং স্থিতিকাল গোল্ডেন ধারা 102। দণ্ডবিধির 102 ধারা অনুসারে অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা হুমকি হতে যে মুহূর্ত থেকে শরীরের প্রতি বিপদের যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি হয়, এটা আন্ডারলাইন করেন, যে মুহূর্ত থেকে শরীরের প্রতি বিপদের যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি হয়, সেই মুহূর্ত হতে শরীরের প্রতি আত্মরক্ষার অধিকার শুরু হয়, যদিও অপরাধটি সংগঠিত, আন্ডারলাইন করবেন, নাও হতে পারে। এবং এমন অধিকার শরীরের প্রতি এমন যুক্তিসঙ্গত বিপদের আতঙ্ক চলমান থাকা পর্যন্ত বলবৎ
থাকে। বুঝতে পারছেন? তাহলে যদি বলি যে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার কখন শুরু হবে? আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে, সাথে সাথে, জি। অপরদিকে সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকারের শুরু এবং স্থিতিকাল ধারা 105। দেখেন, সম্পত্তির প্রতি বিপদের যুক্তিসঙ্গত আতঙ্ক যে মুহূর্ত থেকে শুরু, সেই সময় হতে সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকার শুরু হয়। এটা তাহলে শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কখন শুরু হবে? 102। সম্পত্তির ক্ষেত্রে কখন শুরু হবে? 105। বুঝতে পারছেন? তাহলে আমরা বেশ কতগুলো ধারা পড়ে ফেলেছি। দেখেন, এইভাবে মনে করবেন যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না, 96। নিজের শরীর অন্যের শরীর, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, 97। পাগল উন্মাদ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে, 98। চারটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, 99। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শরীর রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় 6টা ক্ষেত্রে, 100। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সম্পত্তি রক্ষাতে মৃত্যু ঘটানো যায় 4টা ক্ষেত্রে, 103। শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কখন শুরু হবে? 102। সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কখন শুরু হবে? 105। তো বিগত বছরের প্রশ্নটা একটু পড়ি। 2022 সালে পরীক্ষা একটা প্রশ্ন এসেছে যে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের স্থিতিকাল, এটার উত্তর বলছে দেখেন, যুক্তিযুক্ত আতঙ্ক থাকা পর্যন্ত। মানে যতক্ষণ পর্যন্ত আপনার আতঙ্ক আছে ততক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তো সেলফ প্র্যাকটিসে অনেকগুলা প্রশ্ন আছে, এগুলা মোটামুটি পারবেন, সব পড়ে ফেলবেন কষ্ট কইরা। 9 নাম্বার প্রশ্নটা একটু পড়ি, এটা একটু যদি দেখেন। ক তার প্রতিবেশী খ কে একটি পুরাতন বাড়িতে আটক রাখে। খ তার নিকট থাকা একটি ছুরি দিয়ে ক কে আঘাত করলে ক গুরুতর জখম হয়। এখানে ক এর অপরাধ কি বলেন? কোনো অপরাধ করে নাই। জখম তো পরের কথা, যদি তারা মেরেও ফেলতো তাহলে কি হতো না? অপরাধ হতো না। কারণ ওই যে যদি আটক রাখে এবং সরকারি আশ্রয় লবের সুযোগ না থাকে, 100 দ্বারাই। বুঝতে পারছেন? তো এই সকলগুলো প্রশ্ন পড়বেন বুঝে বুঝে, কোনোটা মুখস্থ না। মূল আলোচনা পড়বেন, তারপরে এই প্রশ্ন পড়লে এমনিতেই পারা যাবে। নতুন বইতে একটা প্রশ্ন আছে, পুরাতন বইতে আমি লিখে দিছিলাম। 106 ধারা কার কার লেখা আছে? পুরাতন বই যারা যারা আছেন, মানে নতুন বইয়ের 20 নং প্রশ্নটা আছে কার কার? ওই যে এ একটি জনতা দ্বারা আক্রান্ত হয়, এটা পাইছেন কেউ? নতুন বইতে আছে, পুরাতন বইতে নাই। 106 ধারা কি লিখে দিয়েছিলাম শাকিল? সবাই লেখেন, আমি বলি লেখেন, যদিও যারা থাক বা না থাক লেখেন, লেখেন। লেখেন, ধারা 106। ক কে একদল ব্যক্তি, ক কে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে। দাড়ি। ক তাদের প্রতি গুলি বর্ষণ না করলে, ক তাদের প্রতি গুলি বর্ষণ না করলে কার্যকরভাবে, কার্যকরভাবে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে না। প্রয়োগ করতে পারে না। লিখছেন? দাড়ি। কিন্তু গুলি বর্ষণ করলে, কিন্তু গুলি বর্ষণ করলে
কয়েকটি নির্দোষ শিশুরও কয়েকটি নির্দোষ শিশুরও ক্ষতির সম্ভাবনা থাকে। ক্ষতির সম্ভাবনা থাকে যেহেতু, দাঁড়িয়ে দিয়েন না, যেহেতু উক্ত ব্যক্তিদের সাথে যেহেতু উক্ত ব্যক্তিদের সাথে শিশুরা মিশে রয়েছে, শিশুরা মিশে রয়েছে, এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে ক যদি গুলি বর্ষণ করে, এই পরিস্থিতিতে ক যদি গুলি বর্ষণ করে এবং এর ফলে কোনো শিশু যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো শিশু যদি ক্ষতিগ্রস্ত হয়, তবুও ক এর কোনো অপরাধ হবে না। তবুও ক এর কোনো অপরাধ হবে না। এই কথাটা বলা আছে কত ধারায় বলেন? 106 ধারায়। আমি একটু ব্যাখ্যা দিই তাহলে ভালো বুঝবেন। বিষয়টা হলো যে মানে আপনি তো আত্মরক্ষার অধিকার প্রয়োগের অধিকার তো আপনার আছে, কিন্তু আপনি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যান, দেখা গেল কিছু নিষ্পাপ ব্যক্তির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো তবুও যদি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেন এবং কিছু নিষ্পাপ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আপনার কোনো অপরাধ হবে না। এটাই বলেছে দণ্ডবিধির কত ধারায় বলেন? 106। তো এই ছিল আমাদের আত্মরক্ষার অধিকার সংক্রান্ত অধ্যায় এবং জেনারেল এক্সেপশন রিলেটেড। এখানে দুইটা ধারা আমরা পড়ি নাই, এক হলো 101 আর একটা হলো 104। এই দুইটা ধারা ছাড়া 76 থেকে 106 পর্যন্ত প্রতিটা ধারা আমরা পড়ছি। আর এই দুইটা ধারা আপনাদের প্রয়োজন নেই। যদি এই দুইটা ধারা থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে এই যে যে আপনারা এত ধারার জ্ঞান অর্জন করলেন, ওটা থেকে এমনিতেই উত্তর করতে পারবেন। আর যার দরকার এই দুইটা ধারা, সে নিজ দায়িত্বে পড়ে নেবেন। বুঝতে পারছেন? তাহলে এই ছিল আমাদের জেনারেল এক্সেপশন। তো এই জেনারেল এক্সেপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মোটামুটি এগুলা পড়ে ফেলবেন। জেনারেল এক্সেপশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। মাকসুদা, লুফসানা আরজু, মুহুয়া বিশ্বাস, পারুল, ফারজানা, শিল্পী দাস, শিরিন শিলা। আরে অনলাইনে যারা আছেন আপনারা তো সবাই নারী। কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার বুঝছি, কিন্তু ওই যে 30 বছর ধরে না কারাবাসের, ওইটা ওই খালি পেঁচায় যায়। সেটা তো জেনারেল এক্সেপশনের না লুকসানা। 30 স্যার বছর যে সেটা কারাবাসের ধরে সেটা তো 57 ধারা। হ্যাঁ। আচ্ছা, ওটা আপনার বুঝাবানি, সমস্যা নাই। এমনি জেনারেল এক্সেপশনে সব বুঝছেন? স্যার বুঝছি। তো ঠিক আছে, আমাদের একটু নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। ধৈর্য ধরে থাকেন। তো আমরা এখন যেটা শুরু করতে যাচ্ছি, দেখেন, অপসহায়তা বা অ্যাবেটমেন্ট, ধারা 107 থেকে 120। তো অপসহায়তা আসলে কাকে বলে? ফৌজদারি মামলার ক্ষেত্রে যখন কোনো মামলা দায়ের করা হয়, তখন কিছু কিছু ধারা আছে যে এই ধারা প্রতিটা মামলাতেই থাকে। 34, 149, 109 অথবা 114, এইগুলা যে কোনো মামলায় দেখবেন এই তিনটার যে কোনো একটা, এই চারটা ধারা যে কোনো একটা আছেই আছে।
ঠিক আছে? তাহলে এইগুলা হচ্ছে আপনার পরার্থ দায়। পরার্থ দায় এর আগে আমরা পড়ছি, পরের দায় আর একজন ভোগ করা, মানে পরের দায় আপনার ঘাড়ের উপর রয়েছে, চাপছে, এটা হলো পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি। তো 34 যেরকম ছিল যে দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে, এটা হলো সাধারণ অভিপ্রায় বা 34। 34 কোনো আলাদা অপরাধ না, 34 হলো আপনার সাক্ষ্য আইনের একটা নীতি, দুই বা ততোধিক ব্যক্তিরা সমানভাবে দায়ী করার জন্য আসে হলো 34। অপরদিকে 5 বা ততোধিক ব্যক্তি তারা যদি বেআইনি সমাবেশের সদস্য হয়ে তারা যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে, যে অপরাধে তাদের সকলের সমান উপস্থিতি ছিল বা সকলের সমান অংশগ্রহণ নাও থাকতে পারে। এটা ছিল 149। তাহলে 34-এর ক্ষেত্রে দায়ী করতে সর্বনিম্ন লাগে 2 জন রে, 149-এ লাগে দায়ী করতে সর্বনিম্ন কয়জন? 5 জন রে। আচ্ছা, এখন ভিকারিয়াস লায়াবিলিটির আরেকটা ধারা হচ্ছে আপনার অ্যাবেটমেন্ট বা অপসহায়তা, যে অধ্যায়টা 107 থেকে 120 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো এখানে আসলে বিষয়টা কি আছে আমি একটু বলি। অপসহায়তা আসলে কি? অপসহায়তা হলো যে আপনি একজনরে হুকুম দিছেন বা প্ররোচনা করছেন বা সহায়তা করছেন কোনো অপরাধ করার জন্য, এটাই হলো অপসহায়তা। ধরেন বাংলা সিনেমাতে ডিপজল হুকুম দিছে তার ছেলেবেলারে যে যা অমুকের ঘর পোড়াই দিয়াই, তাহলে অমুক তার যে সঙ্গপাঙ্গ তারা গিয়ে সঙ্গী সাথী তারা গিয়ে ঘরে আগুন দিছে আর ডিপজল শুধু অর্ডার দিছে, তাহলে ডিপজল এই জায়গা অপসহায়তা করছে বা প্ররোচনা দিছে। বুঝতে পারছেন? তো তারা যারা ঘরে আগুন ধরাইছে তারা হলো মূল অপরাধী, আর ডিপজল হলো ওই অপরাধের প্ররোচনাকারী বা সহায়তাকারী। এখন অপরাধে সহায়তা বা প্ররোচনা এটা একজনও করতে পারে, আবার একের অধিক ব্যক্তিও করতে পারে। আর এই অপসহায়তার ক্ষেত্রে অপরাধটা সংগঠিত হলো বা না হলো এটা অপ্রাসঙ্গিক, আপনি অপসহায়তা করলেই আপনি দণ্ডিত হবেন। হয়তোবা যদি অপরাধটা সংগঠিত করতো তাহলে সাজার পরিমাণ বেশি, কিন্তু যখন অপরাধটা সংগঠিত করে নাই বাট আপনি অপসহায়তা করছেন তখন আপনি সাজা থেকে মাপ পাচ্ছেন না, আপনার সাজা কিন্তু একটা হবেই। বুঝতে পারছেন? তো আমরা একটু পড়া শুরু করি। 107 থেকে 120 ধারা পর্যন্ত অপরাধের প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এখানে একটি লেখেন পঞ্চম অধ্যায়, একটু লিখে রাখেন পঞ্চম অধ্যায়। হ্যাঁ, অপসহায়তা পঞ্চম অধ্যায়। জেনারেল এক্সেপশন যদি চতুর্থ অধ্যায় হয় তাহলে অপসহায়তা পঞ্চম অধ্যায়। 107 ধারায় অপসহায়তার সংজ্ঞা, 108 ধারায় অপসহায়তাকারীর সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 109 থেকে 110 ধারা 20 পর্যন্ত অপসহায়তা সংক্রান্ত শাস্তির বিধান আলোচনা করা হয়েছে। কথা বলেন না। 107 ধারায় বলছে অপসহায়তা কি, আর 108 ধারায় বলছে যে যিনি অপসহায়তা করে তারে বলে অপসহায়তাকারী, তার সংজ্ঞা দিছে 108। আর অপসহায়তা করলে শাস্তি কি হবে এটা বলছে 109 থেকে 120। তো প্রথমে আমরা চলে আসি যে অপরাধে প্ররোচনা বা অপসহায়তা, অ্যাবেটমেন্ট। অপরাধে প্ররোচনা বা অপসহায়তা অ্যাবেটমেন্ট অর্থ, ধারা হচ্ছে 107, অপরাধী এবং অপরাধ সংগঠন করতে সাহায্যকারী, আইনের চোখে আন্ডারলাইন করবেন সমানভাবে দোষী। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী, প্ররোচক বা অপসহায়তাকারী। দেখেন ইংরেজিতে এর বলতেছে অ্যাবেইটার, কিন্তু বাংলায় এর নাম অনেকগুলা। দুষ্কর্মের সহায়তাকারী, প্ররোচক, অপসহায়তাকারী। খুন যে ব্যাপারটা, একজন আর একজনকে হত্যা করছে এটা বলে খুন, আর হত্যা যে করে তার কি বলে? খুনি। তাহলে একজন আর একজনের সহায়তা করছে, প্ররোচনা দিছে, ব্যাপারটারে বলে প্ররোচনা, এটা হলো 107। আর প্ররোচনা যে দিছে তারা কি বলে? প্ররোচনাকারী, এটা হলো 108। আচ্ছা, উপাদানে চলে আসি যে 107 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি কোনো কার্য করার অপসহায়তা করেছে যে যে কোনো ব্যক্তিকে উক্ত কার্য করার জন্য প্ররোচনা করেছে। আন্ডারলাইন করেন, প্ররোচনা করেছে। ইনস্টিগেট শব্দটা বললেন, ইনস্টিগেটস, ইনস্টিগেটস, ইনস্টিগেট মানে হলো প্ররোচনা করা। আচ্ছা, তার আগে তাহলে প্ররোচনা হতে পারে 3টি উপায়। প্রথম উপায় হলো প্ররোচনা করে। 2 নম্বর দেখেন উক্ত কার্যটি করতে কোন ষড়যন্ত্রে, আন্ডারলাইন করবেন, ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। তাহলে প্রথম ছিল কি? প্ররোচনা করে।
2 নম্বর ছিল কি, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। 3 নম্বর দেখেন উক্ত কার্যটি ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে, উক্ত কার্যটি করতে ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে করেছে ইন্টেনশনালি এইডস, এইড শব্দটা বললেন, এইডস, ইন্টেনশনালি এইডস দ্য ডুইং অফ দ্যাট থিং। তাহলে এখানে দেখেন, সুতরাং 107 ধারা অনুসারে অপসহায়তা বল দেবেন নিম্নলিখিত 3টি উপাদান থাকতে পারে, বা যদি বলে যে অপসহায়তার উপাদান কয়টা, 3টা। এবং নাকি গোল টোল দিতে পারতেছে, একটু দেখেন। অপসহায়তার গয় গয় করার লো লেহেন না জানো, গয় করার ল, এই গোল দিয়েন না জানো। অপসহায়তার উপাদান 3টা, কি কি দেখেন? প্ররোচনা, ইনস্টিগেশন, ইংরেজি মনে রাখবেন, প্ররোচনা ইনস্টিগেশন, ষড়যন্ত্র কনস্পাইরেসি বা সহযোগিতা কি, এই ওই যে বলে না লিগাল এইড, লিগাল এইড মানে কি আইনগত সহায়তা, তাহলে ওই এইড মানে কি সহায়তা, এই সেই এইড সহযোগিতা। তো এখানে একটা উদাহরণ পড়ি দেখেন, ক খ কে খুন করার জন্য, ধরেন করিম কবিরকে খুন করার জন্য গণেশকে প্ররোচিত করে, গণেশ কবিরকে খুন করে। এখানে অপরাধ হয়েছে 2টি, কি কি দেখেন? খুন এবং খুনে সহায়তা, খুন এবং খুনে সহায়তা। গণেশের অপরাধ হলো খুন করা, সে 302 ধারায় দণ্ডিত হবে। আর করিমের অপরাধ হলো খুনে কি করা, অপসহায়তা করা, সেও 302 ধারায় উল্লেখিত শাস্তি পাবে। এখন তার সাজাটা কি হবে সামনে আরো বিস্তারিত বুঝবো, বাট অপরাধ 2টা, একটা হলো খুন আর খুনে সহায়তাকারী। সাধারণত অপরাধেরও যে সাজা, খুনে সহায়তাকারীরও কি সেই সাজা। সামনে আরো বিস্তারিত জানতে পারবো, আপাতত এতটুকু মনে রাখেন। বলেন। জি, মানে আপনার প্রশ্ন কি, যে আর আলাদা ধারা আসলো না কেন, তাই? আচ্ছা, সেটা আসতেছে একটু পরে, একটু ধৈর্য ধরে থাকেন। আচ্ছা, এখন দেখেন, ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তা, অ্যাবেটমেন্ট বাই কনস্পাইরেসি আর অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য, এটা টোটালি আপনি এই বাদ দিয়ে দেন, এটা পড়ার প্রয়োজন নাই। আমি মুখে মুখে যেটা বোঝাই এইটুক শুনেন। মানে অপরাধমূলক ষড়যন্ত্র এর আগে আমরা পড়াইছিলাম বা পরে আমরা পড়বো। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তি কোনো বৈধ কাজ করার জন্য বা অবৈধ কাজ, বৈধ কাজ অবৈধ কাজ করার জন্য বা বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য যদি সম্মত হয়, একমত হয়, এটার বলে অপরাধমূলক ষড়যন্ত্র। আর তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন, 2 জন। আর অ্যাবেটমেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন, 1জন। আপাতত এতটুকুই মনে রাখেন। আর যদি অভিন্ন অভিপ্রায় এবং অপরাধের সহায়তার মধ্যে পার্থক্য খুঁজি, মানে হলো অভিন্ন অভিপ্রায় মানে 34 আর 107-এর মধ্যে, 34-এর ক্ষেত্রে লোকজন কয়জন, 2জন, সহায়তায় কয়জন, 1জন। 34-এ অবশ্যই অপরাধটা সংগঠিত হতে হবে, আর 107-এ সংগঠিত হতেও পারে নাও পারে। 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, সাক্ষ্য আইনের একটা কি নীতি, কিন্তু অপরাধের সহায়তা একটা স্বতন্ত্র অপরাধ। 107, জি। তো এটাও এমনিতে পড়ে নিয়েন। আমরা চলে আসি 108-এ, দেখেন 108। আচ্ছা, জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, দণ্ডবিধির 107 ধারায় প্ররোচনা আর 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে কত ধারায় প্ররোচনার সংজ্ঞা দিছে, কত ধারা, 107। আর প্ররোচক, প্ররোচনাকারী, সহায়তাকারী 108, ঠিক আছে। আর 107 ধারায় অ্যাবেটমেন্টের ক্ষেত্রে নিম্নলিখিত যে কোনো একটি উপাদান থাকতে হবে, দেখেন প্ররোচনা, ষড়যন্ত্র আর কি সহযোগিতা। এখন আমরা 108 ধারাটা একটু পড়ি, দেখেন 108 ধারা প্ররোচকের সংজ্ঞা। দণ্ডবিধির 108 ধারায় প্ররোচকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 108 ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি অপরাধে অপসহায়তা করেছে যে, আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনে প্ররোচনা করে বা এমন কোন কার্য সংগঠনে অপসহায়তা করে বা যা প্ররোচকের অনুরূপ অভিপ্রায় বা জ্ঞান সহকারে অপরাধ সংগঠন করতে সক্ষম কোনো ব্যক্তি কর্তৃক যদি সংগঠিত হয়, তাহলে সেটা অপরাধ হবে। আপনি বইয়ের ভাষা ছাড়া এমনিতে মনে রাখেন যে আমি যদি কাউকে অপরাধ করতে বলি, তাহলে এই যে যে প্রসেসটা, এটার বলে প্ররোচনা, আর আমি হলাম এই জায়গা প্ররোচনাকারী বা প্ররোচক। মূল অপরাধ প্ররোচনার সংজ্ঞা দিছে 107,
আর যিনি প্ররোচনা দেয় তারা বলে প্ররোচনাকারী, অ্যাবেইটর, এটা হলো কত? 108। এখন এখানে 108 ধারায় প্ররোচনা সংক্রান্ত কতগুলো মৌলিক নীতি আছে, এগুলো আমাদের জানতে হবে। প্ররোচনায় বা অপসহায়তা দায়ী করতে মৌলিক নীতি সমূহ। প্রথম যেটা দেখেন, কোন কার্যের অবৈধ বিরতিতে অপসহায়তা অপরাধ মর্মে গণ্য হতে পারে, যদিও অপসহায়তাকারী উক্ত কার্য সম্পাদনের জন্য স্বয়ং বাধ্য নাও হতে পারে। একটু জটিল কথা বলছে যে কোন কার্যের, গোল দিবেন অবৈধ বিরতিতে, অপসহায়তা অপরাধ, অবৈধ বিরতি শব্দটা গোল দেন, পাইছেন? পুরাতন বইতে নাই, দরকার নাই, আপনাদের যা আছে আপনাদের কপাল বলো, বেশি পড়া লাগতেছে না। কোন কার্যের অবৈধ বিরতিতে অপসহায়তা অপরাধ মর্মে গণ্য হতে পারে, যদিও অপসহায়তাকারী উক্ত কার্য সম্পাদনের জন্য স্বয়ং বাধ্য নাও হতে পারে। এই কথার অর্থ কি? ধরেন আমি একজন ডাক্তাররে বললাম যে অমুক আহত হয়ে যদি আসে তাহলে ওরে কোনো ট্রিটমেন্ট তুমি দিবা না। বুঝতে পারছেন? এটা হলো কার্যবিরতি, অবৈধ বিরতি। এখন আমি যে ডাক্তাররে বললাম ও কোনো কাজ করুক বা না করুক, আমি যে তার এই যে যে কুপরামর্শ দিলাম, আমি কিন্তু অপসহায়তার দায়ে দণ্ডিত হব। বুঝতে পারছেন? সে কাজ করলে তো সেও অপরাধী, আর না করলে সে অপরাধ হচ্ছে না, কিন্তু আমি যে তার পরামর্শ দিলাম আমি কিন্তু অপরাধী। তারপরে 2 নাম্বার দেখেন, অপসহায়তা একটা পৃথক এবং স্বতন্ত্র অপরাধ। অনেকে স্বতন্ত্র অপরাধের অর্থ বুঝেন না। যে অপরাধের জন্য যে ধারায় সরাসরি মামলা করা যায় এটা বলে স্বতন্ত্র অপরাধ, আর যে ধারায় সরাসরি মামলা করা যায় না সেটারে স্বতন্ত্র অপরাধ বলে না। 34 স্বতন্ত্র অপরাধ না, 149 স্বতন্ত্র অপরাধ না। আচ্ছা, তো যে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয় উক্ত অপরাধ হতে অপসহায়তা একটা পৃথক ও স্বতন্ত্র অপরাধ। যে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয়েছে উক্ত অপরাধটি সংগঠিত না হলেও অপসহায়তা পৃথক একটি অপরাধ হিসেবে গণ্য হবে। লাস্টের লাইনটা একটু আন্ডারলাইন করেন, যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন, তা সংগঠিত হোক বা না হোক, প্রমাণিত হলে প্ররোচক বা দুষ্কর্মের সহায়তাকারী দোষী হয়। মানে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন সেটা সংগঠিত হোক বা না হোক, আপনি কিন্তু অবশ্যই প্ররোচনাকারী হিসেবে সাজা পাবেন। 3 নাম্বার দেখেন, এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচনা করা হয়েছে সে যদি উক্ত কাজ করতে গোল দেন অস্বীকার করে, তবুও অ্যাবেটার প্ররোচনার জন্য দোষী হবে। আপনি যারে বললেন যে তুমি যাই অমুকের ঘরে আগুন দাও, সে বলল যে না আমি আগুন দিতে পারবো না, সে অস্বীকার করছে। তো সে অস্বীকার করলেও আপনি যে তাকে বলছেন আপনি কিন্তু অপরাধীর প্ররোচনাকারী হিসেবে দোষী হবেন। তারপরেরটা দেখেন, যে ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচিত করা হয় সে অপরাধ করতে গোল দেন যোগ্য কি যোগ্য না, এটা গোল দেন যোগ্য কি যোগ্য না, বা তার অপরাধ করার, আন্ডারলাইন করবেন, একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, তার দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। আমি এমন একজনের প্ররোচনা দিলাম, সে ধরেন যার বয়স 9 বছরের কম, 9 বছরের কম, সে যদি কোনো অপরাধ করে তার কোনো অপরাধ হবে? হবে না। কিন্তু আমি যে প্ররোচনা দিছি আমার কিন্তু অপরাধ হবে। আমি একজনের প্ররোচনা দিলাম, এক পাগল উস্কানি দিলাম, পাগল যদি কোনো কাজ করে তার কিন্তু কোনো অপরাধ হবে না, কিন্তু আমার কিন্তু অপরাধ হবে। তো এই জন্য বলতেছে যে প্ররোচনা যখন দেওয়া হয় যোগ্য কি যোগ্য না সেটা অপ্রাসঙ্গিক। তারপরে দেখেন, অপরাধে অপসহায়তা অপরাধ হয় এমন অপসহায়তার প্ররোচনাও অপরাধ রূপে গণ্য হবে। সব শেষেরটা দেখেন, ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তার অপরাধ সাধিত হতে ষড়যন্ত্রের এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির পরিচিত থাকা আবশ্যিক না। যে ষড়যন্ত্র অনুসারে অপরাধ সাধিত হচ্ছে সেই ষড়যন্ত্র উক্ত ব্যক্তির যুক্ত থাকা, এটা বাদ দেন, এগুলো বাদ দেন, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই দেন, পড়ার দরকার নাই। জাস্ট মনে রাখেন, যা যা দরকার সেটা মনে রাখেন, যে প্ররোচনা একটা স্বতন্ত্র অপরাধ। প্ররোচনা দেওয়ার দিচ্ছেন, অপরাধ মানে সে সংগঠিত করুক বা না করুক, আপনি অপরাধ মানে প্ররোচনাকারী হিসেবে সাজা পাবেন। তার যোগ্যতা থাক বা না থাক, আপনি সহায়তাকারী হিসেবে দোষী হবেন। এ হলো মূল কথা। তো জেনে রাখা ভালো, যেটা দেখেন 108 ধারায় মোট ব্যাখ্যা আছে 5টা। কয়টা আছে? 5টা। এখন আমরা বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন
একটু ধৈর্য ধরে পড়ি। করিমের প্ররোচনায় কবিরকে খুন করার উদ্দেশ্যে গণেশকে ছুরিকাঘাত করে। গণেশকে ছুরিকাঘাত করে। গণেশ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। করিম নিম্নের কোন অপরাধ করেছে? এখানে করিম বলছে কবির রে যে তুমি যাইয়া গণেশে খুন করো ছুরি মারিয়া, ছুরি ঢুকাইয়া। আর কবির যাইয়া ছুরি মারছে, কিন্তু গণেশ সুস্থ হয়ে গেছে। এখন করিম তো বলছিল খুন করতে, কিন্তু সে তো মারা যায় নাই। তাহলে এই জায়গায় করিম কিসের সহায়তাকারী হিসেবে দণ্ডিত হবে? গুরুতর আঘাতের প্ররোচনা নাকি খুন? খুনের। খুন সংগঠিত হোক বা না হোক, আমি প্রথম যে প্ররোচনা দিছিলাম সেটার দায়ী আমি প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হব। এই পিপাস ভাই, বলেন জি তো এই জায়গায় যদি খবির বলতো, সবাই শুনেন মনোযোগ দিয়ে, কেউ বলবেন না। করিম বলছে কবির রে যে তুমি যাই গণেশকে ছুরিকাঘাত করো, এবং কবির যাই ছুরিকাঘাত করছে, বাট গণেশ মারা যায় নাই। তাহলে করিমের দায় হচ্ছে খুনের প্ররোচনা। করিম বলছে কবির রে যে তুমি গণেশকে ছুরিকাঘাত করে হত্যা করো। কবির বলল যে না, দেশের পরিস্থিতি খারাপ, এখন আমি জেলখানার ভিতরে যাব না, তোমার কথা আমি শুনবো না। সে টোটালি তার কথা অস্বীকার করছে যে আমি কোনো অপরাধ করতে পারবো না। বলেন তো করিমের কোনো অপরাধ হয়েছে কিনা? কেউ বলবেন না। কেউ বলেন কেন আপনারা, হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। অপরাধ হয়েছে? অপরাধ হয় নাই। দেখি মিলন, কি অপরাধ হয়েছে? তাইলে করিমের এই জায়গা কিসের অপরাধ হয়েছে? কিসের প্ররোচনা? খুনের প্ররোচনা। পূর্ণ সাহেব, অপরাধ হয়েছে কোনো? খুনের জন্য প্ররোচনা দিয়েছে। তাহলে পিপাস বাইন এত এতক্ষণ থামেন, আমি বোঝাই। এই সবাই থামেন, বলতেছি যে এতক্ষণ যে বললাম এই যে যে মৌলিক নীতিগুলা আপনি বোধহয় শুনেন নাই। যে প্রয়োজনার দেওয়ার ফলে অপরাধটা সংঘটিত হোক বা না হোক, যারে প্রয়োজনা দিছি তার যোগ্যতা থাক বা না থাক, প্ররোচনাকারী কিন্তু ঠিকই সাজা পাবে। এখন আপনি বলতে পারেন এটা যে স্যার, যদি সে খুন করতো তাহলে আপনার সাজা একটু বেশি হইতো, সে করে নাই, আপনার সাজা একটু কম হবে। কিন্তু আপনি কিন্তু খুনের প্ররোচনাকারী হয়ে গেছেন। বুঝতে পারছেন? তাহলে যদি আপনি যদি কাউরে কোনো খারাপ কাজ করার কথা বলেন, সে ওই খারাপ কাজটা করুক বা না করুক, আপনি কি হয়েছেন? খারাপ কাজের প্ররোচনাকারী। বুঝছেন? যে বিষয় মানে যে অপরাধ করবে, প্ররোচনাকারী কি সে অপরাধের মানে অপরাধী হবে। জি। সুতরাং খুন করতে চুরি করি ঘরের ভিতরে সামনে আছে। নেন বলেন, প্রশ্ন করেন। মানে প্ররোচনাকারী আহ বলছে যে তুমি ওই ঘরের ভিতরে যে হ্যাঁ, ওই লোকটাকে খুন করে আসবা, ফোন করে। কিন্তু সে খুন করি নাই, সে চুরি করে আসছে। সে চুরি এখন করে আসছে। প্ররোচনাকারী কোন সাজায় দোষী হবে, আচ্ছা, মানে কোন অপরাধে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেন দেন, নুর আলম খানরেও দেন। দেন। একজন কইছে যে চুরি এই কর সবাই প্রশ্ন শুনেন, যে যে প্রশ্ন স্যার, থেকেও শিকার আছে বলেন। একজন প্ররোচনা করছে যে তুমি ডাকাতি করে নিয়ে এসো ওই বাড়ি থেকে, সে তাই মেরে ফেলছে, হ্যাঁ। তখন কি হবে স্যার? আচ্ছা তখন কোন অপরাধে সে দোষী হবে আচ্ছা, প্ররোচনা? ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? আপনারা এতটুকু তো বুঝেন যে ইসমাইল বলছে যে খুন করতে বলছে, কিন্তু সে চুরি করে নিয়ে আসছে, তাই তো? তো চুরির প্ররোচনাকারী সে হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু খুন করতে যে বলছে, খুনের প্ররোচনাকারী তো অলরেডি কি হয়ে বসে আছে নাকি? কারণ আমরা জানি যে অপরাধের প্ররোচনা দেয়া হোক, সেটা সংগঠিত হোক বা না হোক, সেই প্ররোচনাকারী কিন্তু হবে। তাহলে এটা অবশ্যই সে হয়ে বসে আছে। তাহলে চুরিরটা হবে কিনা আমরা সামনে পড়বো, বাট এতটুকু আপাতত এতটুকু উত্তর যে যেটার প্ররোচনা দিছে সেটার প্ররোচনাকারী সে হয়ে বসে আছে। আবার নূর আলম খান প্রশ্ন করছে যে ডাকাতি করতে বলছে, কিন্তু করছে গিয়ে খুন। আচ্ছা, খুনের প্ররোচনাকারী হোক বা না হোক, ডাকাতির প্ররোচনাকারী হিসেবে তো সে হয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এখন আপনারা যে প্রশ্ন করছেন এটার উত্তর জানার জন্য একটু ধৈর্য ধরে মানে সামনে আমরা এইগুলোর উত্তর সব পাবো। তো আপাতত একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে এগুলা মোটামুটি সব পড়ে ফেলবেন। অনেক প্যাচের প্রশ্ন আছে, এগুলো আমি যদি একটা পড়ি, দেখেন
10 নম্বর প্রশ্নটা দেখেন, 10 নম্বর। ঠান্ডা মাথায় চিন্তা করলে সবগুলোর উত্তর পারবেন। এই যে দেখেন, আমরা এ বি পড়বো না, আরিফ বিথিকাতে চলে আসি। দেখেন, আরিফ বিথিকাকে খুন করার জন্য চঞ্চলকে পরিচিত করে। মানে আরিফ বলছে চঞ্চল রে যে তুমি বিথিকারে খুন করো। চঞ্চল কাজটি করতে অস্বীকার করে। চঞ্চল বলছে যে না, আমি খুন করতে পারবো না। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? যদিও চঞ্চল কাজটি করতে অস্বীকার করেছে, তবুও আরিফ প্ররোচনার জন্য কি হবে? দায়ী হবে। দায়ী হবে কিনা বলেন? সে চঞ্চল যদি কাজটা করতো তবুও দায়ী হতো, করে নাই তবুও কি দায়ী হবে। বুঝতে পারছেন? 11 নম্বর প্রশ্নে আসেন। 11, আরিফ ডিউককে খুন করার জন্য বিথিকাকে পরিচিত করে। প্ররোচনা অনুসারে বিথিকা ডিউককে গুরুতর জখম করছে। করতে কইছিল খুন, করছে কি? গুরুতর জখম। জখম হতে ডিউক সুস্থ হয়ে ওঠে। এক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? খুন সংগঠনে বিথিকাকে প্ররোচনার জন্য আরিফ দণ্ডিত হবে, যদিও খুনটা কি হয় নাই, হওয়ার দরকার নাই। সে যদি গুরুতর জখম নাও করতো তবুও কি হতো? খুনের প্ররোচনার জন্য তাই হতো। বুঝতেন তো? 12 নম্বরটা দেখেন, আরিফ বিথিকাকে হত্যা করার জন্য 7 বছরের একটি ছেলে চঞ্চলকে এমন একটি কাজ করতে সাহায্য করে যার ফলে বিথিকা মারা যায়। এখানে আরিফের শাস্তি হবে কি বলেন? খুনে প্ররোচনার জন্য দণ্ডিত হবে। আর এই 7 বছরের ছেলে, সে অব্যাহতি পাবে কত দ্বারাই? 82 দ্বারাই। সে অব্যাহতি পাবে 82 দ্বারাই। বুঝতেছেন? তো এই জায়গায় অন্যান্য যে প্রশ্ন আছে এগুলো সব করে ফেলবেন। 16 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন 16 নং। জামানকে খুন করার জন্য চঞ্চলকে প্ররোচিত করার উদ্দেশ্যে আরিফ বিথিকাকে প্ররোচিত করে। প্যাচ লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি সহজ। দেখেন, এই জায়গায় খুন করতে চাইছে কারে? জামান রে। চঞ্চলকে প্ররোচিত করার উদ্দেশ্যে আরিফ বিথিকাকে প্ররোচিত করে। তার মানে এই জায়গায় আরিফ প্ররোচনা দিচ্ছে বিথিকারে, আর বিথিকা প্ররোচনা দিচ্ছে চঞ্চল রে, আর চঞ্চল গিয়ে জামান রে খুন করতেছে। তাহলে এই যে দেখেন, সেই অনুসারে জামানকে খুন করার জন্য বিথিকা চঞ্চলকে প্ররোচিত করে এবং বিথিকার প্ররোচনার ফলে চঞ্চল উক্ত অপরাধ অনুষ্ঠান করে। তাহলে এই জায়গায় মারা গেছে জামান, হত্যা করছে কে? চঞ্চল। তাহলে চঞ্চল হলো হত্যাকারী, আর আরিফ আর বিথিকা এই দুইজন হলো প্ররোচনাকারী। এই দুজন হলো প্ররোচনাকারী। জি, জি। তো তাহলে এখানে যদি দেখেন যে আরিফ, বিথিকা এবং চঞ্চলের শাস্তি কি, তো অপশন অনুসারে দেখেন তারা সবাই সমানভাবে দায়ী হবে। বিথিকা ও চঞ্চল খুনের জন্য দায়ী হবে, শুধুমাত্র আরিফ দায়ী হবে। বিথিকা ও চঞ্চল আরিফের অর্ধেক শাস্তি পাবে। এখানে যতগুলো অপশন আছে, অপশন অনুসারে উত্তর হবে হলো তারা সবাই সমানভাবে দায়ী হবে। বাট অপশন গুলোর মধ্যে যদি এরকম থাকতো যে আরিফ এবং বিথিকা খুনের প্ররোচনার জন্য দায়ী হবে আর চঞ্চল খুন সংগঠনের জন্য দায়ী হবে, এটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছেন? কিন্তু সব সময় তো উত্তর থাকবে না। আমার প্রশ্ন অনুসারে দেখতে হবে যে 4টার মধ্যে কোনটা বেশি যৌক্তিক। তো সেই অনুসারে এখানে উত্তর হচ্ছে 16 কত বলেন? ক। বুঝতে পারছেন? আচ্ছা, তো 18 নম্বর প্রশ্নটা একটু চলে এসে দেখেন। 18, এটা ভিভিআই 3টে স্টার দেন। হুম, যেগুলা পড়লাম সবই মোটামুটি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ বেশি। আমাদের আরিফ সাহেব আজ নাই, ওনারে দিয়ে পড়াইতাম। এটা দেখেন, যাই হোক। আরিফ বাংলাদেশে গোয়ায় অবস্থিত বিদেশি নাগরিক বদরুলকে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করে। তো এখানে আরিফ সাহেব ধরেন সে আছে বাংলাদেশে, তো সে
টেলিফোন মারফতই ধরেন, টেলিফোন মারফত এমন একজন ব্যক্তিরে প্ররোচনা দিচ্ছে খুন করার জন্য, ওই ব্যক্তিটা থাকে ভারতের গোয়া শহরে। ঠিক আছে? তো আরিফ সাহেব বাংলাদেশ থেকে বলতেছে যে তুমি যারে প্ররোচনা দিচ্ছে সে আবার বিদেশি, সে ধরেন ওই ভারতীয় নাগরিক, তারে বলতেছে যে তুমি গোয়া অমুক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, অমুক জায়গায় গিয়ে অমুককে হত্যা করো। তাহলে আরিফ সাহেব প্ররোচনা দিচ্ছে কোথা থেকে? বাংলাদেশ। প্ররোচনা দিচ্ছে কোথায়? বাংলাদেশের বাইরে। তো আরিফ দেখেন কোন অনুষ্ঠানে সহায়তা করার জন্য দোষী। মানে আপনি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে কোনো অপরাধের জন্য প্ররোচনা দেন, আপনি কিন্তু প্ররোচনার জন্য দায়ী হবেন। এটা এই ব্যাখ্যাটা বলেছে 108 ক। 108 ক, এই যে ব্যাখ্যাটা পড়ি। পিপা সাহেব কি বললো বলেন তো 108 কতে? বলতে পারবেন কি বলছে? 108 ক যে মাত্র পড়লাম, এটাই কি বলছে? 108 স্যার। যে প্ররোচনা দিছে ওনার এই না দেন, এটা দেন। আবার বলেন 108 কত যেটা 108 বললাম। হচ্ছে যে বাংলাদেশি কোন লোক প্ররোচনা দিছিল বিদেশি একটা লোকরে যে বিদেশে বসবাস করে, মানে ভারতে, এবং সে সেই গোয়া শহরে সে বসবাস করে, যে আচ্ছা লোকটা তাকে যদি, খুন করার জন্য। হ্যাঁ, যদি বাংলাদেশি লোক না হয়ে বিদেশি কোনো লোক দিত বাংলাদেশে বইসা, বাংলাদেশি কোনো লোক না হয়ে যদি বিদেশি কোনো লোক বাংলাদেশে, মানে আরিফ ধরেন বাংলাদেশি না, আরিফ বাংলাদেশে আছে, বাট আরিফ ইরানি নাগরিক, সে বাংলাদেশে বসে ভারতের গোয়ায় একজন নাগরিককে মানে কোনো অপরাধের জন্য প্ররোচনা দিছে, তবুও কি 108 ক প্রযোজ্য হতো কিনা? স্যার না, এটা তো বাংলাদেশি নাগরিকের জন্য কিনা স্যার, এটা তো পড়ি নেই স্যার, এটা তো পড়ার মধ্যে ছিল না স্যার। স্যার ভারতে বাংলাদেশে বসে, আইনে বিচার হবে তো, ওই হ্যাঁ, বিদেশি নাগরিকের তো বাংলাদেশি বাংলাদেশে আইনে বিচার বৈশা, হবে। মোট কথা এখানে একটা কথা মনে রাখবেন যে এই জায়গায় বাংলাদেশে বৈশা প্ররোচনা দেবে বাংলাদেশের বাইরে। তো কে কারে দিচ্ছে? দুইজনই বিদেশি হইতে পারে, দুইজনই বাংলাদেশি হইতে পারে, দুইজন যাই হোক না কেন, মোটামুটি যে মূল কথাটা হলো যে বাংলাদেশে বৈশা প্ররোচনা দিবে কোথায়? বিদেশে। বিদেশি। বুঝাইতে পারছি? জি স্যার। এবং এই কথাটাই বলা আছে কততে? 108 ক। তো আমরা ব্যাখ্যাতে চলে আসি। দেখেন, এই পিপাস বুঝছেন? হ্যাঁ, দুই ধারা তো ওই দুই ধারা অনুসারে তো বাংলাদেশে এই ব্যক্তির বিচার করা যাবে। জি। আর অপরাধ হইছে যেটা, সেটা তো 108 কতে বলছে, যে ব্যক্তি বাংলাদেশে, বাংলাদেশের বাহির ও বাইরের দেশে এরূপ কোনো কাজে সহায়তা করে যা বাংলাদেশে সংগঠিত হলে অপরাধ হিসেবে বিবেচিত হতো, সেই ব্যক্তি অপরাধের প্ররোচনা করেছে বলে গণ্য হবে। আরিফ গোয়ায় অবস্থিত বিদেশি নাগরিক বদরুলকে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করে। খুন অনুষ্ঠানের প্ররোচনা বিদেশে করলেও আরিফ খুন অনুষ্ঠানের সহায়তা করার জন্য দোষী হবে, কারণ খুন অনুষ্ঠানের প্ররোচনাটি আরিফ বাংলাদেশে করেছে। ধারা কত বলেন? 108 ক। আর যদি ইংরেজিতে বলি 108A, ক্যাপিটাল লেটারের এ, উইদাউট ব্র্যাকেট না। এই 108 ক কে বুঝেন নাই? বুঝছেন? তো তাহলে যে জিনিসটা বুঝছি মনে স্যার। রাখবেন যে অপরাধের প্ররোচনা 107, প্ররোচনাকারী 108, আর বাংলাদেশে বৈশা বিদেশে প্ররোচনা দিলে 108 ক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে আসবো বিভিন্ন প্ররোচনার শাস্তি। এখানে একটু লিখে রাখেন, উপরে লেখেন যে প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হলে, একটু লেখেন প্ররোচনার ফলে, প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হলে, প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হলে সমান সমান দিয়ে লেখেন 109 থেকে 114 ধারা। লিখছেন? আর নিচে লেখেন প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত না হলে,
প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত না হলে সমান সমান দিয়ে লেখেন 115 থেকে 120 ধারা। প্ররোচনার ফলে অপরাধটি যদি সংগঠিত হয় তাহলে 109 থেকে 114, আর সংগঠিত না হইলে 115 থেকে 120। আচ্ছা শুনেন, বিষয়টা হলো যে প্ররোচনা দিছেন, আমরা তো জানি যে প্ররোচনার সংজ্ঞা দিছে 107, প্ররোচক হলো 108, আর বাংলাদেশে বৈশা বিদেশে দিলে 108 ক। আর প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করছে 109 থেকে 109 থেকে 120, 109 থেকে 120। বাট এই 101, 109 থেকে 120 এই ধারারে আমরা দুইটা ভাগে ভাগ করব। আমরা তো এটা জানি যে প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হোক বা না হোক প্ররোচনাকারী শাস্তি পায়, মনে আছে? তো তাহলে প্ররোচনা দিছেন, অপরাধটা সংগঠিত হইছে, তাহলে শাস্তির বিধান বলা আছে 109 থেকে 114, বুঝছেন? আর প্ররোচনা দিছেন, অপরাধটা সংগঠিত হয় নাই, তাহলে শাস্তির বিধান আছে 115 থেকে 120। বুঝেন নাই? এই লিলি, বুঝছেন? কি বুঝছেন বলেন? 109 থেকে 114 পর্যন্ত কি আছে বলেন, বলেন বলেন, পারবেন বলেন। জি। আর সংগঠিত হয় নাই, সেই ক্ষেত্রে হলো 115 থেকে 120। আচ্ছা ধন্যবাদ। তো এখন আমরা 109 পড়বো। তো 109 এই জায়গায় আমরা পড়বো, পড়ার আগে আগে আমার কথা শুনেন। এই লাইন বাই লাইন পরে পড়বো, আগে আমার মূল আলোচনা শুনেন। ভাই 109-তে বলছে যে ধরেন প্ররোচনার জন্য যদি আলাদা সাজার বিধান থাকে তাহলে আর 109 লাগবে না। কেমনে? আমি একটা উদাহরণ দেই, যে আত্মহত্যার প্ররোচনার সাজা আছে 305 ধারায় আর 306 ধারায়। তো এই ক্ষেত্রে আত্মহত্যার প্ররোচনার সাজার জন্য 109 সহায়তা লাগবে না। কিন্তু যে ক্ষেত্রে প্ররোচনা দিছেন, অপরাধটা সংগঠিত হয়েছে কিন্তু ওই প্ররোচনার সাজা দণ্ডবিধিতে আলাদাভাবে নাই, সেই ক্ষেত্রে লাগবে 109 ধরেন আমি একজনকে খুন করতে বলছি, সে খুন করছে, এখন খুনের প্ররোচনার সাজা দণ্ডবিধিতে নাই, তাইলে যে খুন করছে তার জন্য প্রযোজ্য হবে হলো 302, আর আমি যে খুনের প্ররোচনা দিলাম ওই খুনিরও যে সাজা আমারও সেই সাজা। যদি ওই খুনের সহায়তার আলাদা ধারা থাকতো তাহলে আর 109 আমার লাগতো না। তো যেহেতু নাই, তাহলে আমি যে খুনের সহায়তা করছি আমার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 302 এর সাথে 109, 302 এর সাথে 109। আর যে খুন করছে তার চার্জ গঠিত হবে কততে? 302। বুঝতে পারছেন? তাহলে 109 এর মূল কথা হলো, সংক্ষেপে শুনেন, যে প্ররোচনা দিছেন, অপরাধ সংগঠিত হইছে, তাহলে সাজা পাবে কততে? 109। বাট যদি ওই অপরাধটার সহায়তার সাজা দণ্ডবিধিতে আলাদাভাবে থাকে তাহলে আর 109 লাগবে না। কিন্তু যদি আলাদাভাবে না থাকে তাহলে ওই অপরাধেরও যে সাজা প্ররোচনাকারীরও কি সেই সাজা, এবং সেই ক্ষেত্রে প্ররোচনাকারীর সাথে যুক্ত হবে মূল অপরাধের সাজা প্লাস 109, নাকি? ধরেন আমি যদি এইভাবে বলি যে দণ্ডবিধিতে, শুনেন, এই দণ্ডবিধিতে রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করা বা প্ররোচনা দেওয়া, এটা শাস্তি দণ্ডবিধিতে 121 ধারায় আছে। তো এই ক্ষেত্রে কি 109 লাগবে কিনা বলেন? এই ক্ষেত্রে 109 লাগবে না, কারণ যুদ্ধে সহায়তার আলাদা সাজা দণ্ডবিধিতে আছে, বুঝছেন? কিন্তু
আঘাতে সহায়তা করা, ধরেন আঘাত করা 323, কিন্তু আঘাতে প্ররোচনা করার এটা সাজা দণ্ডবিধিতে নাই। তাহলে আমি যদি তানভীররে বলি যে তানভীর আপনি শাকিলকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এবং তানভীর আমার কথা মতো শাকিলকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, তাহলে এই জায়গায় তানভীর যে অপরাধটা করছে এটা হলো 323। আর আমি যে ওনারে বললাম যে আপনি এই কাজটা করেন, মানে আমার প্ররোচনা অনুসারে উনি কাজটা করছে, তো যেহেতু ওই 323-এর সহায়তার কোনো সাজা দণ্ডবিধিতে নাই, তাহলে আমার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 323-এর সাথে 109। বুঝতে পারছেন? তো তাহলে 109 মানে মনে রাখবেন যে মূল যে প্ররোচনার ফলে অপরাধটা অবশ্যই সংঘটিত হয়েছে, এবং ওই যে অপরাধের সহায়তার সাজা আলাদা দণ্ডবিধিতে নাই, এজন্যই যুক্ত হয়েছে কত, 109। বুঝতে পারছেন? আচ্ছা, এই এই কথাগুলোই, এই ফেরদৌস সাহেব শুনেন, এই কথাগুলোই এখানে ঘুরাই পেঁচায় বলা আছে, বাট আমি আগে একটু আপনাদের হালকা বুঝাই নিলাম। এখন যারা কোর্টে যান দেখবেন যে অনেক ধারার সাথে কখনো কখনো 109 আছে, কখনো কখনো 114 আছে, কখনো কখনো 109ও আছে, 114 আছে। 109 ধারার 114 ধারা অলমোস্ট সেম, শুধু পার্থক্য হলো যে যে হুকুম দিছে অপরাধ সংগঠনের জায়গায় সে সশরীরে উপস্থিত ছিল, সেই ক্ষেত্রে আসবে হলো 114। না, শুনেন শুনেন, ধরেন আমি ইসমাইলকে বললাম যে ইসমাইল আপনি, আমি এই যে খানলো একাডেমিতে বসে ইসমাইলকে বললাম যে ইসমাইল আপনি অমুকের ঘর যেয়ে অমুকের গোডাউনে আগুন দেন, এবং ইসমাইল আমার কথা মতো অমুকের গোডাউনে আগুন দিছে, তাহলে গোডাউনে আগুন ধরা ধরেন দণ্ডবিধি 436 ধারার অপরাধ। আর আমি যে ওনার হুকুম দিছি আমার ক্ষেত্রে আসবে 436-এর সাথে 109। কিন্তু আমি যদি স্বয়ং ঘটনাস্থলে ছিলাম, গোডাউনের সামনে থাইকা ইসমাইলকে বলছি ইসমাইল আমার সামনে আপনি আগুন দেন, এই মুহূর্তে আমার সামনে এখন আগুন দেন, মানে এবং ইসমাইল আমার কথা শুনে ঠিকই গোডাউনে আগুন দিছে, মানে আমি স্বয়ং ঘটনাস্থলে কি ছিলাম, উপস্থিত ছিলাম, তাহলে ইসমাইলের ক্ষেত্রে আসবে 436, আর আমার ক্ষেত্রে আসবে 436 এবং 114। বুঝতে পারছেন? তো তাহলে 109 আর 114 দুই ক্ষেত্রেই প্ররোচনা দিছেন অপরাধ সংঘটিত হইছে, বাট আপনি প্ররোচনা দিছেন ঘটনাস্থলে ছিলেন না, অপরাধ সংঘটিত হইছে, আপনি দণ্ডিত হবেন 109। আর আপনি প্ররোচনা দিছেন অপরাধ সংঘটিত হইছে, আপনি ঘটনাস্থলে ছিলেন, তাহলে কত, 114। বুঝছেন? আচ্ছা, এবার একটু পড়ি দেখেন। আপনাদের তো বোঝার কথা, সব তো এলএলবি তে ভালোভাবে পড়ে আসছেন কলেজে। জি যারা বলছেন যে এ কি মাথায় আছে, তারা এই জায়গায় এসে একটা মিথ্যা কথা বললেন, কারণ এলএলবি তে জীবনও পড়াই নাই। ঠিক আছে, দেখেন, আচ্ছা, দুই একজন ছাড়া আপনাদের এলএলবি তো এভাবে পড়াই নাই, আছেন আমরা পড়ি। দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত বিভিন্ন প্রকার অ্যাবেটমেন্টের শাস্তি উল্লেখ করা হয়েছে। আইনের সাধারণ নীতি হলো প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে, মানে আইনের একটা নীতি, যিনি প্ররোচনা করেছেন আর কাজটা যে ঘটাইছে দুইজনে কি সাজা পাবে, একই শাস্তি। দ্য অ্যাবেটর এন্ড দ্য ডুয়ার রিসিভ দ্য সেম পানিশমেন্ট। অপসহায়তা নিজে একটি অপরাধ, অন্যদিকে অপসহায়তার ফলে যে অপরাধ হয় সেটা আরেকটি অপরাধ। আচ্ছা, তো যে অপরাধটি করার জন্য অপসহায়তা করা হচ্ছে সে অপরাধটি সংঘটিত হোক বা না হোক, অপসহায়তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং অপসহায়তাকারী বা প্রযোজক অ্যাবেটার হিসেবে শাস্তি পাবে। এখন এই যে নিচের যে প্যারাটা, এই প্যারাটা গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা একটু পড়ি দেখেন। অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকতে পারে আবার নাও পারে। যে ক্ষেত্রে অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকে, আন্ডারলাইন করেন, সেই ক্ষেত্রে অপসহায়তাকারী উক্ত নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। অর্থাৎ দণ্ডবিধিতে যদি অপসহায়তার আলাদা সাজা থাকে তাহলে সেই ধারায় সাজা পাবে, কিন্তু যে ক্ষেত্রে অপসহায়তার ফলে সংঘটিত অপরাধের শাস্তি নির্ধারিত থাকে কিন্তু অপসহায়তার শাস্তি নির্ধারিত থাকে না, সেই ক্ষেত্রে অপসহায়তাকারী সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। বুঝেন নাই? বুঝবেন আস্তে আস্তে। দেখেন, আমরা একটু নিচের প্যারায় চলে আসি। দেখেন যে অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকলে
কোন অপরাধে অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধে অপসহায়তাকারী বা প্রযোজক উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। যেমন দেখেন 121 ধারায়, আন্ডারলাইন করেন, 121 ধারায়, পুরাতন বইতে নাই বাট শুনেন, না থাকলে সমস্যা নাই, আপনাদের যতটুকু আছে ওইটুকুই এনাফ। 121 ধারায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অপসহায়তা, 165 ক ধারায় সরকারি কর্মকর্তাকে বকশিস গ্রহণে অপসহায়তা, 305 ধারায় নাবালক বা উন্মাদ ব্যক্তি ইত্যাদি ব্যক্তিদের আত্মহত্যায় অপসহায়তা, 306 ধারায় প্রাপ্তবয়স্ককে আত্মহত্যা অপসহায়তার জন্য নির্ধারিত শাস্তি রয়েছে, এবং এই ক্ষেত্রে অপসহায়তাকারী উক্ত নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। মানে অপসহায়তার জন্য যদি আলাদা সাজা থাকে তাহলে এর 109 আসা লাগবে না। উদাহরণ দেখেন, উদাহরণ যে আরিফ বিথিকা নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করে হত্যা করতে প্ররোচনা করে। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে। শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার অপসহায়তার জন্য শাস্তি দণ্ডবিধি 305 ধারায় আছে। তাই আত্মহত্যার প্ররোচনার জন্য আরিফের শাস্তি 305 ধারা অনুসারে নির্ধারিত হবে। এই ক্ষেত্রে আরিফ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হবে। যদি আলাদা শাস্তি না থাকতো তাহলে আসতো কততে? 109। 109। তো তাহলে আমরা একটু চলে আসি 109 চলে আসি। এবার দেখেন, এটা আপনাদের বইতে আছে যে অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে ধারা 109। 109 মানে সবার আগে একটা কথা মনে রাখবেন, অপসহায়তা দিয়েছে, অপরাধ অবশ্যই সংঘটিত হয়েছে। অপসহায়তার ফলে অপরাধ সংঘটিত হলে এবং উক্ত অপসহায়তার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে আন্ডারলাইন কেন উল্লেখ না থাকলে অপসহায়তার শাস্তি কি হবে সেটা 109 ধারা অনুসারে নির্ধারণ করতে হবে। 109 ধারায় শুধুমাত্র যে অপসহায়তার শাস্তির বিধান করা হয়েছে সে অপসহায়তার জন্য কোনো শাস্তির ব্যক্ত বিধান দণ্ডবিধিতে নেই। 109 ধারার মূল কথা হলো কোনো অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। এবং অপসহায়তাকারীর শাস্তি নির্ধারণ করতে 109 ধারা প্রযোজ্য হবে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি দেখেন, কি কি শর্ত? কোন অপরাধ সংগঠনে অবশ্যই কি করা? প্ররোচনা করা। উক্ত প্ররোচনার ফলশ্রুতিতে অপসহায়কৃত অপরাধটি গোল দিবেন, সংগঠিত হওয়া। কি হওয়া? অবশ্যই অপরাধটা সংগঠিত হতে হবে। এমন অপসহায়তার জন্য দণ্ডবিধিতে নির্ধারিত কোনো শাস্তির বিধান নেই। দণ্ডবিধিতে যদি নির্ধারিত শাস্তির বিধান থাকতো তাহলে আর 109 আসতো না। এই ক্ষেত্রে অপসহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। তো আমরা এখানে একটা উদাহরণ যদি একটু পড়ি, দেখেন আরিফ এবং বিথিকা একত্রে জামানকে বিষ প্রয়োগে হত্যার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ওই ষড়যন্ত্র অনুযায়ী আরিফ বিষ সংগ্রহের জন্য বিথিকাকে প্রয়োজনীয় অর্থ দেয়। বিথিকা বিষ সংগ্রহ করে আরিফের অনুপস্থিতিতে বিথিকা ওই বিষ জামানকে পান করে মৃত্যু ঘটায়। এখানে বিথিকা খুনের জন্য দায়ী হবে, যেহেতু সে সরাসরি বিষ খাওয়াইছে, তো সে তার বিরুদ্ধে আসবে 302 এবং খুনের নির্ধারিত 302 ধারায় দণ্ডিত হবে। অন্যদিকে আরিফ খুনের সহায়তার জন্য দায়ী হবে, কিন্তু খুনের অপসহায়তার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নাই। এই ক্ষেত্রে 109 ধারার নীতির আলোকে আরিফ মূল অপরাধ অর্থাৎ খুনের জন্য 302 ধারায় দণ্ডিত হবে। এখন 302 আরিফের বিরুদ্ধে চার্জ কিন্তু 302 না, চার্জ হবে 302 এর সাথে কত? 109। এ জায়গায় একটু অবলিক দিয়ে 109 লেখেন, 302/109। এর অর্থ হলো যিনি হত্যা করছে তার ক্ষেত্রে হলো 302, আর যিনি প্ররোচনা দিচ্ছেন তার ক্ষেত্রে 302 প্লাস 109। বুঝছেন? 302 প্লাস 109। শুধু 109 দিলে হবে না, 109 প্লাস ওই মূল অপরাধের ধারা, মানে হলো ওই মূল অপরাধের সাজা প্ররোচনার ক্ষেত্রেও সেই একই সাজা। 109 বুঝছেন বিমল সাহেব? 109 ধারায় কি বুঝছেন বলেন দি? ভালো বোঝেন নাই? 109 হচ্ছে যে ধরেন আপনি একজনকে একটা অপরাধ করতে বলছেন। ধরেন আপনি বললেন যে অমুকের ঘরে চুরি কর, এবং সে গিয়ে ঠিকই চুরি করছে। এখন এটাই তো বুঝছেন যে যে চুরি করছে সে 379, এইটুকু বুঝছেন না? কারণ আপনি তো সরাসরি চুরি করেন নাই, আপনি হলো তারে কি করছেন?
প্ররোচনা দিচ্ছেন। এখন আপনার তো একটা দোষ একটা অপরাধ হয়েছে, হয়েছে না, অপসহায়তা হয়েছে। এখন দেখা হবে যে দণ্ডবিধিতে চুরির সহায়তার কোনো শাস্তি আছে কিনা আপনার শাস্তি দেওয়ার জন্য। দণ্ডবিধিতে চুরির সহায়তার কোনো সাজা নাই। এখন তার মানে যে আপনি মাফ পেয়ে যাবেন বিষয়টা তা না, যেহেতু চুরির সহায়তার কোনো সাজা নাই, তাইলে মূল অপরাধেরও যে সাজা আপনারও সেই সাজা। তো এই ক্ষেত্রে আপনি যে অপসহায়তা করছেন, আপনার 319-এর সাথে আপনার ক্ষেত্রে আসবে হলো 109 অপসহায়তা, আর যে চুরি করছে তার ক্ষেত্রে আসবে হলো 309। এখন শুনেন, যদি এরকম হতো যে উদাহরণস্বরূপ বলতেছি যে চুরিতে যে সহায়তা করবে তার সাজা 380, আর চুরি যে করবে 379, তাহলে কি আপনার 109 আসতো? কারণ অপসহায়তার আলাদা সাজা আছে 380, আর যে চুরি করছে 379, আর চুরির অপসহায়তা 380। এই ক্ষেত্রে 109 রে লাগতো না। 109টা তখনই লাগবে যখন যে অপরাধে আপনি অপসহায়তা করছেন সেই অপসহায়তার কোনো সাজা দণ্ডবিধিতে নাই। ধরেন, আমি আপনারে দেখি বুঝতেন কিনা, যে আপনি একজনকে দস্যুতা ছিনতাই করতে বললেন এবং সে গিয়ে ছিনতাই করছে, তাহলে ছিনতাইয়ের সাজা ধরেন 392, তাহলে সে কোন ধারায় দণ্ডিত হবে বলেন? 392। আর আপনি যে সহায়তা করলেন ধরেন দণ্ডবিধিতে দস্যুতায় সহায়তা করার কোনো সাজা নাই, কোনো নির্দিষ্ট ধারা উল্লেখ নাই, তাহলে আপনি কোন ধারায় দণ্ডিত হবেন বলেন? মূল অপরাধ মানে 392। 392 সে যে সাজা আপনারও সেই সাজা, কিন্তু এই জায়গা 392 সাথে আপনার ক্ষেত্রে যোগ হবে কত? 109। বুঝছেন? তাহলে 109-এর মূল কথা হলো যে মূল অপরাধের যে সাজা অপরাধের সহায়তাকারীরও কি সেই সাজা। তবে যদি সহায়তাকারীর জন্য দণ্ডবিধিতে আলাদা সাজার বিধান থাকে তাহলে আর 109 এর দরকার নাই। আর যদি আলাদা সাজার বিধান না থাকে তাহলে লাগবে কত? 109। বুঝছেন সঞ্জিতা? বুঝছেন? না বুঝলেও সঞ্জিতা জীবনেও বলবে না যে বুঝি নাই। দেখেন, টাকা পেমেন্ট করা আছে, টাকা দিয়ে দিছে উনি। তো দেখেন, আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, এটা পড়লে বুঝবো। কোন অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে, দেখেন, প্ররোচনার জন্য যদি কোনো শাস্তির উল্লেখ না থাকে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে কি বলেন? যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি। কত দ্বারা যোগ হবে? 109। 109। পরেরটা দেখেন, ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করছে, ক এর শাস্তি হতে পারে কি? খ এর সমান শাস্তি, মানে প্ররোচনারও যে সাজা মূল অপরাধেরও সেই সাজা। তবে প্ররোচনার যদি আলাদা সাজা থাকতো তাহলে সে ওই আলাদা সাজা পেত, 109 তখন আর লাগতো না। 3 নম্বর প্রশ্নটা দেখেন, আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় 18 বছর কম, 18 বছর বেশি, অনন্য 18 বছর, এটা অপ্রাসঙ্গিক। আপনি আত্মহত্যায় কাউরে প্ররোচনা করলেই আপনি সাজা পাবেন, আইদার 305 বা 306। যদি সাবালক হয় তাহলে 306, আর যদি নাবালক হয় তাহলে 305। যদি 305 আর 306 আত্মহত্যার সহায়তার সাজা না থাকতো তাহলে সাজা পাতো কত ধারায় বলেন? 109। তার মানে হলো মূল কথা হলো যদি অপসহায়তা বা প্ররোচনার আলাদা ধারা থাকে সেই ধারায় সাজা পাবে, আর যদি কোনো ধারা না থাকে তাহলে কত ধারা? 109। 109 এর শাস্তি মূল অপরাধেরও যে সাজা 109 এরও সেই সাজা। ধরেন এটা দেন, এটা দেন, এই এই যে যেমন ধরেন স্যার, একটা প্রসঙ্গ হলো আপনার একজন ব্যক্তি খুন করলো, হ্যাঁ সে খুনের দায় 302 এ দণ্ডপ্রাপ্ত হলো। হ্যাঁ তা আমি বললাম ওকে খুন করার জন্য, হ্যাঁ এখন আলাদা অপসহায়তা তো আমি করছি, আমার যে অপসহায়তার জন্য এই যে আলাদা কোন স্পেসিফিক্যালি বলা ছিল না, এখন আমাকে আপনি 109 এর
ধারায় উল্লেখ করছেন। হ্যাঁ ওকে 302, আমি 109। এখন আমার 109 যেহেতু উল্লেখ নেই, আমি 302 এ দণ্ডিত হব নাকি স্যার? কিন্তু স্পেসিফিক্যালি যদি কোনো দণ্ডের কথা যদি উল্লেখ না থাকে, এক্ষেত্রে যদি 109টা হয়, এটা সাজাটা কি স্যার? আচ্ছা, এই এই জেল জরিমানাটা কি? আপনার প্রশ্নের ভিতরে উত্তর আছে। 109 মানে হলো যে আপনি যে খুন, যারে খুন করতে বলছেন সে খুন করছে, তাহলে যে খুন করছে সে কত? 302। আর আপনি যে সহায়তা করছেন, খুনের সহায়তার আলাদা কোনো সাজা দণ্ডবিধিতে নাই, তাহলে ওই খুন যে করছে 302 এ যে সাজা হবে আপনারও সেই সাজা। এবং মৃত্যুদণ্ড। 109 তো সাজা লাগবে না, 302 এর সাথে 109 মূল যে অপরাধ সংগঠিত হয়েছে অপসহায়তাকারীরও সেই সাজা। যদি আপনি তারে বলতেন যে তুমি ধর্ষণ করো এবং সে ধর্ষণ করছে, তাহলে ধর্ষণেরও যে সাজা আপনারও সহায়তাকারী হিসেবে কি সাজা? সেই সাজা। তো যে খুন করছে তার ক্ষেত্রে চার্জ গঠিত হবে 302, আর আপনি যে সহায়তা করেছেন আপনার ক্ষেত্রে আসবে 302 এর সাথে 109। বুঝছেন? স্যার হলো 302, হচ্ছে দুটোই দ্বারা 2 আর 109। আচ্ছা, নামাজের বিরতি। আচ্ছা, আমাদের এরপর পরীক্ষা হবে। এবং আগামী দিন কেউ মিস করবেন না। এখন আমি একটা পেজ দিব, ওই পেজটা সবাই বইতে লাগাই আনবেন। স্যার দণ্ডবিধি পরীক্ষা আনবেন নাকি ফৌজদারি কার্যবিধি? দণ্ডবিধি। হুম।